এইবার আমরা যে অংশটা দেখবো সেটাতে আমরা দেখব কি যে নদী তার বহন কার্যের ফলে কি করে কাজগুলো করে থাকে। নদীর বহন কার্যের ফলে যে জিনিস হয় বা সঞ্চয়ের ফলে হয়, এই বহন আর সঞ্চয় কার্যটা ওইখানে যেমন নদীর আমরা যখন পড়ছিলাম, যখন আমরা ক্ষয় কার্য সম্বলিত কিছু অংশ পড়েছি, তখন ক্ষয়, নদীর জলপ্রবাহ, নদীর শক্তি এবং পর্বতের ঢাল এগুলো যেমন ভীষণভাবে যুক্ত, ঠিক পরবর্তীতেও জলস্রোতের প্রবাহ, ঢালের প্রকৃতি, ঢালের মধ্যে কি ধরনের পদার্থ রয়েছে, নদী কি কি ধরনের পদার্থকে টেনে নিয়ে এসেছে নিচ পর্যন্ত, এই সবকিছু জিনিসের ওপরেই কিন্তু এই বহন কার্য অবক্ষেপণ কার্য কিন্তু সম্পূর্ণরূপে নির্ভরশীল। তো প্রথম অবস্থা হচ্ছে নদী যখন ওপর থেকে বেরোলো, পাহাড় শেষ করে প্রথম যেখানে এই ধরনের অংশে চলে এলো, খেয়াল করে দেখো 1900 জায়গা থেকে ধারাস করে 450-300 মিটার হাইটে আসবে। তো এই যে 450-300 মিটার হাইটে নেমে আসার ফলে ঢালের একটা ভীষণ রকম পার্থক্য দেখার ফলে নদী যা বয়ে নিয়ে আসে এনে সেই জায়গায় জমা করে। বড় বড় বোল্ডার, ছোট ছোট জিনিস সবই থাকে, ছোট সূক্ষ্ম জিনিসপত্র এই সমস্ত মিলে যদি এখানে জমা হয় বেশি করে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় পলল শঙ্কু বা অ্যালুভিয়াল কোন। তিস্তা নদীতে অ্যালুভিয়াল কোন দেখতে পাওয়া যায়। যারা রিভার মরফোলজির ছেলে মেয়ে, তাদের রিসার্চের কাজের জন্য বা এক্সকারশনের জন্য তো এরকম নিয়ে যাওয়া হয়েই থাকে। তো সেই সমস্ত জায়গায় তারা এরকম অ্যালুভিয়াল কোন দেখতে পায়। নেক্সট থিং, আরেকটা রয়েছে যে জিনিসটা হচ্ছে সঞ্চয় কার্য বা বহন কার্যের আরেকটা প্রথম জিনিস। অ্যালুভিয়াল কোনের থেকে আরেকটাও নর্মাল জিনিস দেখা যায়, যাকে আমরা বাংলায় তো পলল প্যাজনি, ইংলিশে আমরা বলে থাকি অ্যালুভিয়াল ফ্যান। এই অ্যালুভিয়াল ফ্যান বা পলল প্যাজনি এটা অনেকটা বদ্বীপ আকৃতির মতোই হয়ে থাকে, কিন্তু গঠনের জায়গাটা কিন্তু আলাদা। বদ্বীপ তৈরি হয় মোহনা অঞ্চলের, এটা পার্বত্য অঞ্চল সমভূমি অঞ্চলের মাঝখানের অংশতে এই জিনিসটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। এই যে জায়গাটা, সেই জায়গাটাতে দেখা যায় কি না, এইখানে পাহাড় থেকে নামলো, নেমে এই জায়গায় এলো, এটাকে যদি 3 ডাইমেনশনাল ফিগার করি, এই নামলো, এসে এই রকম জায়গায় এগুলো জমা হতে থাকে। এবং খেয়াল করে দেখো, এটা একটা ত্রিকোণ টাইপের ভূমিরূপ, জাপানি পাখা যেরকম ধরনের হয়, মেয়েগুলো যেরকম নেয়, ঠিক এক্স্যাক্টলি ওই রকম হয়ে থাকে। তো এই জন্য এটাকে বলা হয় অ্যালুভিয়াল ফ্যান। এখানেও কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থগুলো দূরে, তার থেকে সাইজে যেটা বড় থাকে মাঝে, বড় বড়গুলো একদম মুখের কাছে এসে জমা হয়। এর পরবর্তী ফিচার কি? এর পরবর্তী ফিচার হচ্ছে যত নদী সমভূমি ঢালের সমভূমিতে এসে পড়ে বা চলাচল করবে, তো সমভূমিও তো একটানা একদম প্লেন সরল রেখা জাতীয় ভূমিরূপ নয়, তার মধ্যেও বিভিন্ন রকম উঁচু নিচু আনডিউলেশন দেখতেই পাওয়া যায়। উচ্চ ভূমি, উচ্চ সমভূমি, নিম্ন সমভূমি বা প্লেন এরিয়া এগুলো থেকেই থাকে। তো আলটিমেটলি সেক্ষেত্রে তখন কি হয়, নদী যেখানে বাধা পাবে, এই নদী যেখানে বাধা পাবে সেখানেই কিন্তু নদী এরম আঁকা বাঁকা হয়ে চলতে শুরু করবে। এই যে আঁকা বাঁকা হয়ে চলতে শুরু করলো, এটাকে কি হলো, মানে বাধা যেখানে পাচ্ছে, যেহেতু তার সেখানে ঢালের প্রকৃতিটা আগের থেকে অনেকটা কমে গিয়েছে, তাই জন্য ঢালটা থাকলে হলো স্পিডে কিছুটা হলেও এগোতো। প্লাস যখনই আমি সমভূমি অঞ্চলে আনছি, পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অঞ্চলে এলে কি হবে, সমভূমি অঞ্চলে আমার লোকজনের পরিমাণ অনেক বেশি,
এবং সেখানে জল ব্যবহার হচ্ছে, জলকে কাজে লাগানো হচ্ছে, চাষ কাজে লাগানো হচ্ছে, নানা জিনিসের ক্ষেত্রে জলের পরিমাণটাও কমছে। এবং দ্য সোর্স অফ দ্য রিভার থেকে সেই সমস্ত জায়গায় যেখানে নদীটা রয়েছে সেখানে যদি কোনো কারণে খুব বৃষ্টি হয় তাহলে ন্যাচারালি ঘোলা জলই হোক, পরিষ্কার জলই হোক, সেই জলটা নিচের দিকে নেমে আসবে, জলের পরিমাণটা বাড়বে। যদি ঢাল না বাড়ায় তাহলে জলের পরিমাণটা বাড়ালে কিছু পরিমাণ বইতে হবে। আর যদি ঢালও বেড়ে যায় সেটা নবযৌবন লাভের ফলেও হতে পারে, অন্য কিছুর ফলেও সেটা হতে পারে।